অনেক বছর আগে ঘন জঙ্গল আর কালো পাহাড়ে ঘেরা এক অদ্ভুত গ্রাম ছিল। সেই গ্রামের নাম কালীপুর। দিনের বেলা গ্রামটা শান্ত থাকলেও রাত নামলেই চারদিকে নেমে আসত ভয়ঙ্কর নীরবতা। কারণ গ্রামের মানুষ বিশ্বাস করত জঙ্গলের গভীরে লুকিয়ে আছে এক অভিশপ্ত জাদুর কলসি, যে সেই কলসির লোভ করবে তার জীবনে নেমে আসবে ভয়ঙ্কর ধ্বংস। করিম বাবা, আজ ঘরে আর এক মুঠো চালও নেই। আমি জানি মা, কাল বাজারে যা টাকা পেয়েছিলাম সব ওষুধ কিনতেই শেষ হয়ে গেছে। আমার জন্যে এত চিন্তা করিস না বাবা, আমি বুড়ো মানুষ, কিন্তু তুই না খেয়ে থাকলে আমার আরো কষ্ট হয়। কথা বলো না মা, তুমি ছাড়া আমার আর কে আছে? আমি তোমাকে কখনো কষ্টে দেখতে পারি না। ছোটবেলা থেকেই তুই শুধু কষ্টই পেলি বাবা। যখন তোর খেলাধুলা করার বয়স ছিল তখন থেকেই তুই কাজ করতে শুরু করলি। না মা, একদিন সব ঠিক হয়ে যাবে। আমি অনেক টাকা উপার্জন করব, তোমাকে একটা বড় সুন্দর ঘরে রাখব। তুই পাশে থাকলেই আমার বড় ঘরের দরকার নেই বাবা। তুই সুখে থাকলেই আমার সব কষ্ট দূর হয়ে যায় বাবা। ঠিক আছে মা, আমি এখন কাঠ কাটতে জঙ্গলে যাচ্ছি। তুমি নিজের খেয়াল রেখো, সময় মতো ওষুধ খেয়ে নিও। প্রতিদিন করিম জঙ্গল থেকে কাঠ কেটে আনত। তারপর সেই কাঠ বাজারে নিয়ে গিয়ে বিক্রি করত। দিনভর কঠোর পরিশ্রমের পর যে অল্প টাকা পেত তা দিয়েই চলত তাদের সংসার। কাকা, আজ অনেক কষ্ট করে এই কাঠগুলো এনেছি, একটু ভালো দাম দিলে। ভেজা কাঠের আবার দাম কি? দেখছিস না, অর্ধেক কাঠই ঠিক মতো শুকায়নি। এইগুলা বিক্রি করতেও আমার লোকসান হবে। 20 টাকা দিব, নিতে চাইলে নে, না হলে অন্য কোথাও গিয়ে বিক্রি কর। কাকা, অন্তত 30 টাকা দিন। আমার মা 2 দিন ধরে ঠিক মতো কিছু খায়নি। আজ যদি একটু বেশি টাকা পাই তাহলে ওনার জন্য একটু খাবার আর ওষুধ কিনতে পারবো। আমার কি তোর মায়ের দায়িত্ব নাকি? এখানে ব্যবসা করতে এসছি, দয়া দেখাতে না। প্রতিদিন কত লোক আসে, সবাই যদি কান্নাকাটি শুরু করে তাহলে আমার দোকান চলবে কিভাবে? 20 টাকা বলেছি, নিতে চাইলে নে, না হলে রাস্তা দেখ। এখন যা, আমার সামনে থেকে সরে দাঁড়া। ঠিক আছে কাকা, আমি 20 টাকাই নিয়ে নিচ্ছি। হয়তো এতেই আজ কোনো মতে মায়ের জন্য একটু খাবার কিনতে পারবো। এভাবেই দিনের পর দিন, মাসের পর মাস তাদের এই ছোট্ট সংসার কোনো মতে চলতে থাকল। প্রতিদিনের মতোই করিম আজও জঙ্গলে গেল কাঠ কাটতে। আজ আরো একটু গভীরে যাই, হয়তো ওই জঙ্গলের ভেতরে বড় গাছ পাওয়া যাবে। আল্লাহ, ঝড়ও শুরু হয়ে গেল। এখন কি করব? চারদিকেই তো অন্ধকার, মনে হচ্ছে আজ বিপদে পড়লাম। আমাকে কোথাও আশ্রয় নিতে হবে, না হলে বিপদ হয়ে যাবে। হঠাৎ করে জঙ্গলে শুরু হলো ভয়ঙ্কর ঝড়। আকাশে কালো মেঘ জমে উঠল, বজ্রপাতের শব্দে কেঁপে উঠল চারদিক। আমি এখন কোথায় লুকাবো? ওই গুহাটার ভিতরে যাই, না হলে ঝড়ে আটকে পড়বো। করিম গুহার ভেতরে ঢুকতেই দেখতে পেল এক অদ্ভুত
জল জলে কলসি। এটা এত সুন্দর কলসি, এমন জিনিস আমি আগে কখনো দেখিনি। কে আমাকে জাগালো? শত বছরের ঘুম ভেঙে আমাকে আবার ডেকে তুললে। তুমি একটা কলসি, কথা বলছো কিভাবে? কারণ আমি সাধারণ কলসি নই, আমি জাদুর কলসি। শত বছরের শক্তি আমার ভেতরে লুকিয়ে আছে। কিন্তু আমি তো শুধু একজন গরিব ছেলে, আমার কাছে এমন কিছু নেই যা তোমার কাজে লাগবে। গরিব হওয়া দুর্বলতা নয়, লোভী হওয়াই মানুষের সবচেয়ে বড় দুর্বলতা। তুমি যা চাইবে আমি তা দিতে পারি। আমি শুধু চাই আমার মা যেন আর কখনো ক্ষুধার্ত না থাকে, তার মুখে যেন সবসময় হাসি থাকে। তোমার মন পরিষ্কার, তোমার ইচ্ছা পূরণ হবে। তুমি এখন বাড়ি চলে যাও। কিন্তু করিম কোনো ধন সম্পদ চাইল না, সে শুধু চাইল তার মা যেন আর কষ্ট না পায়। করিম বাড়ি ফিরে দেখে চাল, দুধ, ফল, টাকা সব ঘরে ভরা। করিম, এসব কোথা থেকে এলো? এত খাবার, এত জিনিস আমাদের ঘরে হঠাৎ করে কিভাবে এলো বাবা? মা, আজ থেকে আমাদের আর কষ্ট হবে না। এখন থেকে তোমাকে আর না খেয়ে থাকতে হবে না। আমাদের ঘরেও সুখ আসবে মা। বাবা, আমার নাতিটা 2 দিন ধরে না খেয়ে আছে। তুই যদি একটু সাহায্য করিস বাবা, তাহলে খুব ভালো হয়। দাদি, আপনি কাঁদবেন না, এই নিন কিছু টাকা। তুই মানুষ না বাবা, তুই ফেরেশতা। আল্লাহ তোকে সারা জীবন সুখে রাখুক। না দাদি, আমি তো সাধারণ একজন মানুষ। আমি শুধু মানুষকে সাহায্য করতে চাই, কারণ কষ্টটা আমি নিজেও বুঝি। দিন যেতে লাগলো, আর করিমের ভালো কাজের কথা পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। কিন্তু গ্রামের সবাই খুশি হলেও একজন মানুষ ভেতরে ভেতরে জ্বলে যাচ্ছিল। সে ছিল গ্রামের সবচেয়ে লোভী মানুষ, মহাজন রশিদ। না, এটা হতে পারে না। একটা গরিব ছেলে যে কয়েকদিন আগেও না খেয়ে ঘুরতো, সে হঠাৎ এত টাকা পেল কিভাবে? ও হুজুর, গ্রামের মানুষ বলছে করিম নাকি জঙ্গলে একটা জাদুর কলসি পেয়েছে। জাদুর কলসি? এই কলসিটা আমারই হতে হবে। জি হুজুর, শোনা যায় ওই কলসি যা চাইবে তাই দেয় গ্রামের মানুষ, এই নিয়ে কথা বলছে। আজ রাতেই ওই কলসি আমার ঘরে চাই, যে করেই হোক। আপনি চিন্তা করবেন না হুজুর, আজ রাতের মধ্যেই আমরা কলসিটা নিয়ে আসব। রাত গভীর হলো, চারদিকে নেমে এলো ভয়ঙ্কর নীরবতা। সবাই ঘুমিয়ে পড়লেও মহাজনের লোকেরা চুপি চুপি করিমের বাড়ির দিকে এগোতে লাগলো। ওই দেখ, কলসিটা জানালার পাশে রাখা, একদম হাতের নাগালেই। চুপচাপ গিয়ে ওটা তুলে নে, কেউ বুঝে ওঠার আগেই আমরা এখান থেকে বেরিয়ে যাব। কে কে ওখানে? পালাও, ও জেগে গেছে। দ্রুত দৌড়, দেরি করিস না। থামো, তোমরা কারা? না না, আমার কলসি, ওরা কলসি নিয়ে গেল।
হয়েছে বাবা? তো রাতের বেলা এভাবে চিৎকার করছিস কেন? কেউ আমাদের জাদুর কলসি চুরি করে নিয়ে গেছে। আমার মন বলছে এই লোভ একদিন ভয়ঙ্কর বিপদ ডেকে আনবে। অন্যদিকে মহাজন নিজের ঘরের দরজা বন্ধ করে লোভে পাগলের মতো কলসির সামনে বসেছিল। অবশেষে এখন আর আমাকে কেউ থামাতে পারবে না। এই কলসি এখন আমার হাতে। কি আমাকে এখানে এনেছে? তুই সত্যি কথা বলিস? তুমি কি চাও? আমি সোনা চাই, অনেক সোনা, হীরা চাই, অগণিত ধন সম্পদ চাই। লোভ মানুষের সবচেয়ে বড় শত্রু। এই লোভই মানুষকে অন্ধ করে দেয়। চুপ! আমাকে জ্ঞান দিতে আসিস না। আমি যা বলছি তাই কর। শেষবার সতর্ক করছি, লোভ তোমার ধ্বংস ডেকে আনবে। কি হচ্ছে এটা? আমি তো চাইনি। তুমি সতর্কতা অমান্য করেছ। এখন তোমার শাস্তি শুরু হবে। মুহূর্তের মধ্যেই মহাজনের ঘরের সব সোনা, সব টাকা, সব ধন সম্পদ ধুলায় পরিণত হতে শুরু করল। না, এটা হতে পারে না। আমার সোনা, আমার ধন সম্পদ। লোভের শেষ এভাবেই হয়। যে লোভে অন্ধ হয়ে যায় তার পরিণতি এটাই। আমাকে ক্ষমা করো, আমি ভুল করেছি। যখন তোমাকে সতর্ক করা হয়েছিল তখন তুমি শোনোনি। পরদিন সকাল করিম জঙ্গলের পথে হাঁটছিল। হঠাৎ সে দেখে জাদুর কলসি আবার গুহার সামনে পড়ে আছে। তুমি আবার ফিরে এসেছো? কারণ তোমার মন পরিষ্কার, তুমি কখনো লোভ করনি। আমি বুঝেছি, সত্যিকারের সুখ ধন সম্পদে না, মানুষের ভালোবাসায়। লোভ মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়, কিন্তু দয়া, সততা আর ভালো মন মানুষকে সত্যিকারের বড় মানুষ বানায়।